তোরা গিফট বক্স থেকে জিনিসটা বের করার সাথে সাথে বাড়ির সবাই কয়েক মুহূর্তের জন্য পাথর হয়ে গেল। একদম পিন পতন নীরবতা। পরক্ষণেই সবার মুখ থেকে হাসির এমন তুবড়ি ছুটল যে পুরো হল রুম থরথর করে কাঁপতে শুরু করলো। আর সে তো রাগে আর লজ্জায় কাঁপতে কাঁপতে শিহাবের দিকে এমনভাবে তাকালো যেন ওকে এখনই কাঁচা চিবিয়ে খাবে। কারণ গিফট বক্সে শিহাবের দেওয়া সেই বিশ্বের সেরা গিফট আর কিছু নয়, বড় এক প্যাকেট বাচ্চাদের প্যাম্পাস। তোরা নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। সে বড় বড় চোখ করে প্যাম্পার্সের প্যাকেটের দিকে তাকিয়ে আছে, যেন ওটা কোনো ভিন্ন গ্রহের বস্তু। নেহাল হাসতে হাসতে দম আটকে যাওয়ার জোগাড়। সে দুই হাতে তালি বাজিয়ে চিৎকার করে তুরার উদ্দেশ্যে বলল, ওরে শিহাব ভাই, মারাত্মক মারাত্মক গিফট দিছস তুই তো। ভাবি তোমাদের অনাগত সন্তান হিসু কয়রা যাতে বিছানা বালিশ একেবারে সাতারা না ভাসায়া দেয়। শিহাব ভাই সেই চিন্তায় রাইতে ঘুমাইতে পারে নাই। আহারে, ভাবির প্রতি তোর কি দরদ। ওরে কে আছিস? আমার এই প্যাম্পার্স বিশারদ শিহাব ভাইরে ধয়রা একটা প্যাম্পার্স নবেল দে, অন্তত একটা সোনার মেডেল ওর গলায় ঝুলাইয়া দে। পুরো হল রুমের সবাই তখন হাসতে হাসতে সোফা আর মেঝের উপর লুটিয়ে পড়েছে। শিহাব তাতে একটুও লজ্জা না পেয়ে বরং বেশ ভাব নিয়ে নিজের শার্টের কলারটা উঁচু করে টানলো। তারপর একদম বীরের মতো স্টাইলে বলল, আমি শিহাব চৌধুরী, দরকারি আর কাজের গিফট দিতে আমি কোনোদিন পিছপা হই না। তোরা ভাবি তুমি মনে হয় খুশিতে কথাই বলতে পারতেছো না। তুমি কি এখন আমারে ধন্যবাদ দিবা? আরে থাক, ধন্যবাদ দিয়া আমারে ছোট করার দরকার নাই। আমি জানি আমি খুব উপকার করেছি তোমাকে। তিথি হাসতে হাসতে ভারসাম্য হারিয়ে মেঝেতে পড়ে গেল। সে কোনো মতে হাসির দমক সামলে শিহাবের দিকে তাকিয়ে বলল, তাই বলে প্যাম্পার্স? এত সুন্দর একটা জন্মদিনে আপনি আর কিছু না পেয়ে সোজা প্যাম্পার্স গিফট করলেন। তার থেকে বাচ্চাদের সুজি কিংবা মিষ্টি গিফট করলেও তো অন্তত ভালো হতো। তাও তারা একটু চেটে দেখতে পারতো মিষ্টি আছে কিনা। আর সে তো রাগে অগ্নিশর্মা হয়ে শিহাবের উপর ঝাঁপিয়ে পড়ল। সে শিহাবের পিঠে ধুমধাম করে কিল ঘুষি মারতে মারতে চিৎকার করে বলল, এই এই আপনার স্পেশাল গিফট? দুনিয়াতে আর কিছু কি আপনার চোখে পড়ে নাই? শেষমেশ এই প্যাম্পার্সই আপনার চোখে পড়ল। আমার মান সম্মান সব শেষ করে দিলেন আপনি। নেহাল তখন হাসতে হাসতে প্রায় বেহুশ হওয়ার অবস্থা। সে আরশির কাণ্ড দেখে হাসির তোড়ে কোনো মতে বলতে লাগলো, আরে বইন, ওরে শুধু শুধু মায়েরা কি লাভ? তার চেয়ে বরং একটা প্যাম্পার্স খোলা এখন ওরেই পরাই দাও। নিজের আনার জিনিস নিজে প্রথমে ট্রাই করে দেখুক। ও পয়রা চেক করলে তোরা ভাবের ফিউচার বাচ্চার জন্য আরও সুবিধা হইব, যে ঠিকঠাক ফিট হয় কিনা। নেহালের কথা শুনে শিহাব যন্ত্রণার মুখ কুচকে নেহালের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলল, নেহাল কাল্লু, তুই থামবি? তুই তো দেখি আমার বউরে আরো উস্কাই দিতাছস। ভালো চাস তো চুপ থাক, নাইলে তোর মাথায় এমন বদবা দিমু যে কাল থেইকাই টাক পড়া শুরু হইব রেহালা। নেহালকে ধমক দিয়েই শিহাবার এবার আদুরে আর করুণ মুখ করে আরশির দিকে তাকিয়ে বলল, আর তুমি? এত সুন্দর একটা জিনিস তোমার ভাই বউরে গিফট করলাম। তোমার উচিত ছিল খুশিতে আমার 2টা চুমু খাওয়া। তা না কইরা উল্টা আমারে ধইরা মারতেছো। তুমি আমার বউ নাকি আসলে জল্লাদ? একটু খুলে বলবা? আমি তোমারে চিনতেই পারতেছি না আরশি। আরশি আবার সত্যিই খেপে গিয়ে আর ধুমধামভাবে শিহাবকে মারতে লাগলো। মারের চোটে শিহাব তখন রৌদ্রের দিকে তাকিয়ে আর্তনাদ করে বলল, হেই ব্রো, তোর এই জল্লাদ বোনরে থামা, নাইলে কালকে সকালে দেখবি তোর আদরের বোন জামাই নাকে তুলা দিয়া খাটিয়াতে আরাম কইরা ঘুমায় আছে। তোর বোনের হাতের যা কিল, আমার তো এখনই পরকাল দেখা হয়ে যাচ্ছে। আয়ান এবার সুযোগ বুঝে শিহাবের পক্ষ নিয়ে ফাজলামো সুরে বলল, শিহাব ভাই, খারাপ কি দিছে? একেবারে খাঁটি দরকারি জিনিস দিছে।
এতে তোরা আর ভাইয়ার বিছানা বেঁচে যাবে, আর ওদের পার্সোনাল সময়ও বেঁচে যাবে। বেচারা শিহাব ভাইয়ার লাইগা এখন আমার মায়া হচ্ছে। দীর্ঘ 28 বছরের অভিজ্ঞতা কাজে লাগাইয়া কত কষ্ট করে দোকান থেকে এই প্যাম্পার্স কিনে গিফট করলো, আর এখন বউয়ের হাতে মায়ের খাইয়া বেচারি স্মৃতিশক্তি হারাইয়া ফেলতেছে। নিজের বউকেই আর চিনতে পারতেছে না। রৌদ্র এবার কোনো মতে নিজের হাসি সামলে নিয়ে আরশির উদ্দেশ্যে ধমক মিশ্রিত মজার গলায় বলল, আরশি, থাম, আর ঝামেলা করিস না। বেচারা তোর হাতে মার খেয়ে তোরেই তো ভুলে যাইতেছে। এই কাঁচা যৌবন কালে ওর স্মৃতিশক্তিটা দয়া করে কেড়ে নিস না, পরে তো তোকেই সারা জীবন পস্তাতে হবে। রৌদ্রের ধমক মিশ্রিত মজা শুনে আরশি এবার মার থামিয়ে দিয়ে একপাশে দাঁড়িয়ে জোরে জোরে হাঁপাতে লাগলো। তার চেহারায় তখনও রাগের রেশ। শিহাব তখন ব্যথায় কুকড়াতে কুকড়াতে নিজের পিঠ আর হাত ডলতে লাগলো। তারপর এক মরণাপন্ন রোগীর মতো আর চোখে আরশির দিকে তাকিয়ে বিড়বিড় করে পড়তে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শিহাবের এমন করুণ দশা আর শেষ মুহূর্তে কালিমা পড়ার ভঙ্গি দেখে পুরো ঘরে থাকা সবাই আবারও হাসিতে ফেটে পড়ল। তারপর সবাই ধীরে ধীরে সিরিয়াস মোডে আসলো। শিহাব মজা করে প্যাম্পার্স দিলেও তোরার জন্য আসলে খুব সুন্দর একটা শাড়ি এনেছিল, সেটি সে তোরার হাতে তুলে দিল। নেহাল একটি স্মার্ট ওয়াচ গিফট করলো। আয়ান উপহার দিল চমৎকার এক সেট চুড়ি। একে একে সবাই তাদের উপহারগুলো তোরার হাতে তুলে দিল। এত সব সুন্দর সুন্দর গিফট পেয়ে তোরা যেন খুশিতে আকাশে উঠছে। দীর্ঘক্ষণ হাসাহাসি আর হুল্লোড়ের পর সবাই বেশ ক্লান্ত হয়ে পড়ল। তারপর একে একে সবাই যার যার রুমে চলে গেল। তিথি নিজের রুমে এসে সোজা ওয়াশরুমে ঢুকলো। আয়নার সামনে দাঁড়িয়ে চোখে মুখে ঠান্ডা পানির ঝাপটা দিতে দিতে সে ভাবল, হাসতে হাসতে তার পেট এখনও ব্যথা করছে। আজকের রাতটা সত্যিই অনেক বেশি স্মরণীয় হয়ে থাকলো। তিথি ওয়াশরুম থেকে বের হয়ে আয়নার সামনে দাঁড়ালো। নরম তোয়ালে দিয়ে আলতো করে মুখ মুছতে থাকা অবস্থায় হঠাৎ চারপাশটা যেন থমকে গেল। ঠিক তখনই পেছন থেকে দুটো শক্ত অথচ মায়াবী হাত এসে পরম আবশে তার চোখ দুটো চেপে ধরল। সেই চেনা হাতের স্পর্শ, আর হাতের তালুর পরিচিত উষ্ণতাটুকু পাওয়া মাত্রই তিথির ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। মানুষটাকে চিনতে তার এক মুহূর্তও দেরি হলো না। সে মুচকি হেসে আলতো স্বরে বলল, চোখ ধরেছ কেন? অ্যান বেশ অবাক হওয়ার ভঙ্গি করে পেছন থেকে ফিসফিসে বলল, এত দ্রুত বুঝে ফেললি? না বোঝার কি আছে? তোমার স্পর্শ তো আমার অন্তরের গহীনে মিশে গিয়েছে, আর সেই চেনা স্পর্শ না চেনার তো কোনো মানেই হয় না। আয়ান তার চোখ থেকে হাত সরালো না, বরং আরও একটু নিবিড় হয়ে বলল, তাই? তাই তুই তো দেখছি দিন দিন বেশ ভালোবাসার পাগলি হয়ে যাচ্ছিস। বাই দ্য ওয়ে, তোর জন্য একটা বিশেষ জিনিস এনেছি। জলদি হাত দুটো ওপরে তোলতো। তিথি আর কথা বাড়ালো না। এক মুহূর্ত দেরি না করে হাসি মুখে নিজের ডান হাতটা উপরে তুলল। অ্যান্ড সাথে সাথে তার পকেট থেকে সেই কাঙ্ক্ষিত উপহারটি বের করে তিথির হাতের তালুতে রাখলো। এরপর খুব আলতো করে নিজের হাত দুটো তিথির চোখ থেকে সরিয়ে নিল। তিথি ধীরে ধীরে পলক ফেলল। চোখ মেলে হাতের দিকে তাকাতেই তার বিস্ময়ের সীমা রইল না। হাতের উপর ঝকঝক করছে এক জোড়া গাঢ় নীল রঙের রেশমি কাচের চুড়ি। নীল রঙের সে মায়াবী আভা দেখে তিথি খুশিতে একদম আত্মহারা হয়ে গেল। সে বিস্ময় ভরা চোখে আয়নের দিকে তাকিয়ে বলল, চুড়ি? আমি যে নীল রঙের চুড়ি এত পছন্দ করি, এটা তুমি কিভাবে জানলে? আয়ন একটু রহস্যময় হাসি দিয়ে বলল, কিভাবে জানলাম সেটা তো তোর জানতে হবে না। এখন বল, তোর পছন্দ হয়েছে কিনা? তিথি হাতের তালুতে রাখা চুড়িগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে মুগ্ধ হয়ে বলল, খুব খুব বেশি পছন্দ হয়েছে আমার। বলে তিথি হঠাৎ চুড়ি জোড়া আয়নের সামনে ধরল।
তারপর নিজের ফর্সা বাম হাতটা আলতো করে উঁচিয়ে ধরে আবদারের সুরে বলল, উপহার তো এনেছ, এখন আর একটু খুশি করো দেখি। সুন্দর করে এই চুড়িগুলো আমায় পরিয়ে দাও তো। অ্যান মৃদু হেসে তিথির হাতটা নিজের হাতের মুঠোয় নিল, অতি সাবধানে। চুড়ির ওপরের পাতলা কাগজটুকু ছিঁড়ে ফেলে দিয়ে সে খুব আলতো করে একটি একটি করে চুড়ি তিথির নরম কবজিতে পরিয়ে দিল। কাচের চুড়িগুলো একে একে অপরের গায়ে লেগে এক অদ্ভুত মায়াবী টুংটাং শব্দ তুলল। তিথি মুগ্ধ চোখে নিজের হাতের দিকে তাকিয়ে রইল। তারপর হাতটা নেচে নেচে চুড়ির শব্দ তুলে আহ্লাদে সুরে বলল, খুব সুন্দর লাগছে, তাই না? অ্যান এবার পকেটে হাত দিয়ে বেশ ভাব নিয়ে একদম সোজা হয়ে দাঁড়ালো। চোখের কোণে দুষ্টুমি মিশিয়ে বলল, এখন বল, এই স্পেশাল গিফটের বদলে আমাকে তুই কি দিবি? তিথি খানিকটা অবাক হওয়ার ভান করে আয়নের দিকে তাকিয়ে বলল, ওমা, তোমার আবার কি চাই? আয়ান ড্যাব ড্যাব করে তাকিয়ে থেকে বলল, কি চাই বা না চাই সেটা বড় কথা না, তুই নিজের থেকে আমাকে কি দিবি সেটা বল। তিথি কিছুক্ষণ গাল ফুলিয়ে ভাবল, তারপর যেন মস্ত বড় লিস্ট করেছে এমন ভঙ্গিতে বলল, আচ্ছা, কি পছন্দ তোমার? ঘড়ি, সানগ্লাস, ঘড়ি, দামি পারফিউম, স্মার্ট ওয়াচ নাকি ল্যাপটপ? তোমাদের ছেলেদের আর কি কি জানি লাগে, যাই হোক, তোমার কি চাই নাম বলো। আয়ন এবার পকেট থেকে হাত বের করলো। সে সামান্য ঝুঁকে তিথির একদম কাছে চলে এলো। তিথির কপালে আশ্রে পড়া অভদ্র কয়েকটা এলোমেলো চুল খুব যত্নে আঙুল দিয়ে কানের পিঠে গুজে দিল সে। তিথির চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে খুব যত্ন আর নিচু গলায় বলল, আমি যা চাইবো দিবি তো? আয়নের এই অতর্কিত সান্নিধ্যে তিথি ভেতর থেকে শিউরে উঠল। তার বুকটা তখন দূর দূর করে কাঁপছে। সে কিছুটা অপ্রস্তুত হয়ে বিস্ময় ভরা কণ্ঠে আমতা আমতা করে বলল, হ্যাঁ বলো কি চাই? ঘড়ি, স্মার্ট ওয়াচ, বাকিটুকু আর মুখ ফুটে বের হলো না। তার কথা শেষ হওয়ার আগে আয়ান নিজের ডান হাতের তর্জনীটা তিথির ঠোঁটের উপর আলতো করে চেপে ধরল। তিথির চঞ্চল কথাগুলো নিমিষেই স্তব্ধ হয়ে গেল। আয়ান গভীর চোখে সরাসরি তিথির চোখের দিকে তাকিয়ে কিছুটা শাসানোর সুরে বলল, তোকে একবারও বলেছি যে আমার ওসব জাগতিক জিনিস চাই? আয়নের আঙ্গুল তখনও তিথির কম্পমান ঠোঁটে লেগে আছে। সেই স্পর্শে তিথির সারা শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। সে ওভাবেই বড় বড় চোখ করে অস্ফুট স্বর বিড়বিড় করে বলল, তাহলে কি চাই তোমার? আয়ান এবার আরো খানিকটা ঝুঁকে তিথির কানের একদম কাছে চলে এলো। তার তপ্ত নিঃশ্বাস তিথির গলার কাছে আশ্রে পড়ছে। এক মায়াবী আর ঘোর লাগা কণ্ঠে ফিস ফিস করে সে বলল, আমার তো অন্য কিছু চাই। আয়ানের ওই নেশালা কণ্ঠস্বর আর গাঢ় চাহনিতে তিথির সারা শরীর মুহূর্তেই বরফ হয়ে গেল। বুকের ভেতর হৃৎপিণ্ডটা যেন আজ অবাধ্য হয়ে লাফাচ্ছে। সে কোনো মতে ঢোক গিলে কাঁপা কাঁপা কণ্ঠে অস্ফুট সরে বলল, হ্যাঁ হ্যাঁ বলো, কি 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 চাই তোমার? আয়ন এবার তার হাতের আঙ্গুল দিয়ে তিথির মসৃণ গালে আলতো করে স্লাইড করতে লাগলো। সেই স্পর্শে তিথির চোখের পাতা যেন ভারী হয়ে আসছে। আয়ন চোখের মনে স্থির রেখে শান্ত অথচ গভীর স্বরে বলল, আগে বল, যা চাইবো তা দিবি। তিথি যেন এক মায়ার জগতে হারিয়ে গিয়েছে। সে আয়নের চোখের অতল গভীরে তাকিয়ে ঘোরের মাঝেই মাথা নেড়ে সায় দিয়ে বলল, বলো কি চাই তোমার? তিথির কথা শেষ হতে না হতেই আয়ন এক মুহূর্তের জন্য সময় নিল না। আচমকা এক ঝটকায় তিথির কোমর জড়িয়ে ধরে তাকে একদম নিজের বুকের সাথে মিশিয়ে নিল সে। তিথি অপ্রস্তুত হয়ে দুহাতে আয়নের শার্ট খামছে ধরল। আয়ন এবার তার মুখটা তিথির কানের খুব কাছে নিয়ে গেল। তার তপ্ত নিঃশ্বাসের ছোঁয়ায় তিথির চোখ বুজে ফেলল। আয়ন অত্যন্ত নেশালো আর মায়াবী গলায় ফিসফিস করে বলল, আদর। আয়নের এমন সরাসরি আর উন্মাতাল করা আবদারে তিথি যেন
শক্তিশালী কোনো বৈদ্যুতিক শক খেল। তার সারা শরীরে এক তীব্র শিহরণ বয়ে গেল। লজ্জায় তার ফর্সা মুখটা মুহূর্তেই আগুনের মতো লাল হয়ে উঠল। সে কোনো উত্তর দিতে পারল না, শুধু আড়ষ্ট হয়ে কাঁপা কাঁপা হাতে আয়ানের শার্টের বুকটা আরো জোরে খামচে ধরল। তার স্পন্দনের শব্দ যেন নিজেই নিজের কানে শুনতে পাচ্ছে। আয়ান যখন দেখল তিথি স্তব্ধ হয়ে আছে, তখন সে তিথির কোমরে রাখা হাতের বাঁধনটা আরো 1 ইঞ্চি বাড়িয়ে ওকে নিজের তপ্ত শরীরের সাথে একদম লেপ্টে নিল। আয়ান এবার সরাসরি তিথির চোখে চোখ রেখে খুব নিচু আর গাঢ় স্বরে বলল, কি হলো? একদম জমে গেলি যে, বল। আমার পাওনাটা কি দিবি না? তিথির মনে হচ্ছে পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। এমন লজ্জা আর এমন পরিস্থিতির জন্য সে একদমই তৈরি ছিল না। কোনো মতে মাথা নিচু করে মুখ লুকিয়ে অস্ফুট স্বরে বলল, আয়ান, আয়ান, তুমি কেমন জানি দিন দিন মাত্রাতিরিক্ত অসভ্য হয়ে যাচ্ছ। আয়ান এবার এক মুহূর্তের জন্য থামল না। সে নিজের মুখটা নিচু করে তিথির গলার কাছে নামিয়ে আনলো। তিথি মসৃণ কাঁধ আর গলার সন্ধিস্থলে নিজের ঠোঁট দুটো খুব আলতোভাবে ঘষ্টে ঘষ্টে অত্যন্ত নেশালো আর ভাঙ্গা গলায় বলল, খুব বেশি অসভ্য হয়ে গেছে, তাই না? আসলে তোকে দেখলেই আমার মস্তিষ্কের সব নিয়ন্ত্রণ হারিয়ে যায়। তুই আমার এমন এক আদিম নেশা, যার নেশায় আমি প্রতি মুহূর্তে পাগল হই। তোর এই শরীরের ঘ্রাণ, তোর এই লজ্জা সবকিছু আমাকে জ্বালিয়ে দিচ্ছে। এখন বল তিথি, দিবি কিনা? আয়নের অমন তীব্র নেশালো সান্নিধ্যে তিথি আর নিজেকে সামলাতে পারছিল না। তার সারা শরীর থরথর করে কাঁপছে, নিঃশ্বাস আটকে আসছে বারবার। সে কোনো মতে আয়নের শক্ত বুক থেকে মুখটা সামান্য সরিয়ে নিয়ে কাঁপা কাঁপা গলায় অস্ফুট সরে বলল, আয়ান, আয়ান, আমি প্রেগনেন্ট। তিথির এই কথা শুনে আয়ান এক মুহূর্তের জন্য থামল। তার ঠোঁটের কোণে এক চিলতে প্রশ্রয়ের হাসি ফুটে উঠল। সে তিথির চোখে চোখ রেখে ওর কানের লতিতে ঠোঁট ছোঁয়ালো। তারপর খুব আদুরে অথচ নেশালো ভঙ্গিতে তিথির কাঁধে হালকা একটা কামড় বসিয়ে দিল। সেই কামড়ের শিহরণে তিথির চোখ বুজে আয়নকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। আয়ন ওর কানের কাছে মুখ রেখে ফিসফিস করে বলল, পাগলি, আমি মোটেও তেমন কোনো গভীর আদর চাইনি, যেটাতে আমার সন্তানের বিন্দুমাত্র ক্ষতি হবে। আমি অতটা গভীরে যাব না রে পাগলি। আমি তো শুধু তোর এই মায়াবী শরীরে ছোট ছোট আর মিষ্টি কিছু আদর চাইছি, যে আদরে শুধু তুই আর আমি থাকবো। আয়নের কথাগুলো যেন নেশার মতো তিথির কাছে বাজতে লাগলো। সে বুঝতে পারলো আয়ন কতটা যত্ন আর ভালোবাসার সাথে তাকে চাইছে। আয়ন এবার তিথির কপালে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে ওর কপালে খুব দীর্ঘ এক জোড়া ঠোঁটের ছাপ এঁকে দিল। তিথি লজ্জায় আড়ষ্ট হয়ে রইল। একটি শব্দও তার মুখ থেকে বের হলো না। তার সেই লজ্জায় রাঙা মুখ আর আনত চোখের চাহনি দেখে আয়নের ভেতরে তৃষ্ণা যেন কয়েক গুণ বেড়ে গেল। সে আর নিজেকে সংবরণ করতে পারল না। তিথির নীরবতা যেন আয়নের জন্য এক মৌন সম্মতি হয়ে গেল। আয়ন মুহূর্তের মধ্যে এক ঝটকায় তিথিকে পাজা গলা করে কোলে তুলে নিল। অতর্কিত এই ঘটনায় তিথি হালকা একটা চিৎকার দিয়ে আয়নের গলা জড়িয়ে ধরল। আয়ান ওর চোখের দিকে তাকিয়ে এক মায়াবী হাসি দিল এবং পা ফেলে এগিয়ে গেল বিছানার দিকে খুব সন্তর্পণে শুইয়ে দিয়ে আয়ান নিজেও ওর একদম কাছে ঝুঁকে এলো। ঘরের ডিম লাইটের আবছা নীল আলোয় আয়ানের চোখের নেশাটা যেন আরো স্পষ্ট হয়ে ধরা দিল। তিথি দ্রুত বেগে নিঃশ্বাস নিতে নিতে চোখ দুটো শক্ত করে বুঝে ফেলল। আয়ানও তার কানের কাছে মুখ নিয়ে তপ্ত স্বরে বলল, তোর এই লজ্জা আমাকে পাগল করে দিচ্ছে তিথি। কথা দিচ্ছি আমাদের আগত সোনামণির একটুও কষ্ট হতে দিব না। বলেই আয়ান পরম আবশে তিথির গলার ভাঁজে মুখ ডবালো। নীল কাচের চুড়িগুলোর টুংটাং শব্দে নিস্তব্ধ ঘরটা এক মোহনীয় ভালোবাসার গল্প লিখতে শুরু করলো। তোরা গাল ফুলিয়ে বিছানার এক কোণে বসে আছে, রাগে আর অভিমানে তার মুখটা লাল হয়ে আছে। আজ তার জন্মদিন, অথচ রৌদ্রের কোনো পাত্তাই নেই। সবাই উপহার দিল,
কিন্তু নিজের স্বামী কিনা খালি হাতে ঘুরে বেড়াচ্ছে। রুদ্র অনেক ক্লান্ত ছিল, তাই কোনো কথা না বলে সোজা ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকেছিল। খানিক বাদে রুদ্র ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হলো। তোয়ালে দিয়ে ভেজা চুল মুছতে মুছতে সে নজর দিল তোরার দিকে। তোরা তখনও গাল ফুলিয়ে পাথরের মতো বসে আছে। রুদ্র মুচকি হেসে আলতো পায়ে তোরার সামনে এসে মেঝের ওপর হাঁটু গেড়ে বসলো। সে তোরার 2 হাত নিজের শক্ত মুঠোয় পুরে নিল। রুদ্র খুব নরম আর আদুরে গলায় ডাকলো, কি হয়েছে তোরা? এইভাবে গাল ফুলিয়ে বসে আছো কেন? রুদ্রের স্পর্শ পেয়ে তোরা যেন আরো বেশি রাগী হয়ে গেল। সে রুদ্রের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেওয়ার একটা বৃথা চেষ্টা করে মুখটা ঝামটা দিয়ে অন্যদিকে ঘুরিয়ে নিল। সে এমন একটা ভাব করলো যেন সে রুদ্রকে চিনেই না। রুদ্র এবার একটু অসহায় মুখ করে আবার বলল, তোরা আমার দিকে তাকাও, কি হয়েছে বলো? তুমি কি এখনো আমার উপর রেগে আছো? তোরা তবুও কোনো কথা বলল না। সে স্থির হয়ে অন্যদিকে তাকিয়ে রইল। রৌদ্র এবার তোরার থুতনিটা আলতো করে ধরে নিজের দিকে ফেরানোর চেষ্টা করলো। সে খুব মিষ্টি করে হাসলো এবং সুর করে বলতে লাগলো, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কম না কেন বউ? রৌদ্রের এই অবাস্তব ছড়া শুনে তোরা রাগের মাত্রা যেন আকাশ ছাড়িয়ে গেল। সে মনে মনে ভাবছে, এক লোক, এই লোকটা জন্মদিনে কোনো উপহার দেয়নি, তার উপর এখন দরদ না দেখিয়ে মজা নিচ্ছে। কেন যে সে গাল ফুলিয়ে বসে আছে সেটা বোঝার ক্ষমতাও কি রৌদ্রের নেই? তোরা আর বসে থাকতে পারলো না। এক ঝটকায় বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে রাগে কাঁপতে কাঁপতে চেঁচিয়ে বলল, কি ভাই আপনি? আপনার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? তোরার মুখে হুট করে ভাই ডাক শুনে রৌদ্রের চোখের মনে যেন স্থির হয়ে গেল। তবে দমে যাওয়ার পাত্র সে নয়। তোরার অগ্নিশর্মা চেহারা দেখে রৌদ্র এবার মোক্ষম এক দুষ্টু বুদ্ধি বের করলো। সে ঝট করে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল, একদম তোরার নাকের ডগায় নাক ঠেকিয়ে। তারপর খুব গম্ভীর হওয়ার ভার করে বাম হাতটা প্যান্টের পকেটে গুজলো আর ডান হাতটা হ্যান্ডশেক করার ভঙ্গিতে এগিয়ে দিয়ে এক নাগারে বলতে শুরু করলো, চলেন আপু, আগে পরিচয়টা হোক আপু। আমি আব্রাহাম খান রুদ্র আপু, আপনার বাচ্চার বাবা আপু, আর হ্যাঁ আপু, আপনার স্বামী আপুও বটে। এখন আপু আপনার পরিচয়টা দিলে আমি খুব খুশি হতাম আপু। না মানে আপু, ভুল বুঝবেন না আপু, আমারও তো জানার ইচ্ছে করে আপু। আপু আপনি কে আপু? আপনার নাম কি আপু? আপু আপনার বাসা কোথায় আপু? আপু আপু আপনি রাগ করেছেন নাকি আপু? আপু আপনার মুখটা এমন দেখাচ্ছে কেন আপু? আপু শরীর খারাপ লাগছে আপু? আপু আপু এখনই ডাক্তার ডাকবো আপু? আপু 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 ওই আপু, কথা বলেন আপু, আপু শুনতে পাচ্ছেন তো আপু? রৌদ্রের এই অন্তহীন আপু সম্বোধন আর এক নিঃশ্বাসে বলা পাগলামি শুনে তোরার মাথায় যেন রক্ত চড়ে গেল। সে দাঁতে দাঁত চেপে রৌদ্রের দিকে তাকিয়ে আছে। আর রৌদ্র খুব নিরীহ একটা মুখ করে এখনও হাতটা বাড়িয়ে দাঁড়িয়ে আছে। তোরার রাগ এখন চরমে। কিন্তু রৌদ্রের এই অদ্ভুত কাণ্ড দেখে সে হাসবে না কি এখন আরও জোরে চেঁচাবে, সে সেটা বুঝতে পারছে না। তোরাকে অমন করে তাকিয়ে থাকতে দেখে রৌদ্র কয়েকবার চোখের পলক ফেলে অত্যন্ত নিরীহ মুখ করে বলল, আপু শুনছেন আমার কথা? তোরা আর এইবার নিজেকে ঠিক রাখতে পারলো না। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে রৌদ্রের চওড়া বুকে এলোপাথারি কিল ঘুষি মারতে মারতে চিল্লাতে চিল্লাতে বলল, আপনি আসলে একটা খারাপ। আপনি আমার জন্য এ পর্যন্ত যা করেছেন সব নাটক ছিল। আসলে আপনি আমাকে ভালোই বাসেন না, শুধু নাটক দেখান। আর কি বললেন? আমি আপনার আপু। ঠিক আছে, আজ থেকে আমি আপনার আপুই সই। আর কখনো আমার ধারে কাছে আসবেন না আপনি, একদম ছোবেন না আমাকে। তোরা চিৎকারে পুরো ঘর যেন কেঁপে উঠল। অভিমানও তার কণ্ঠস্বর বুঝে আসছিল, আর চোখের নলা জল গাল বেয়ে টপ টপ করে রৌদ্রের শার্টের উপর পড়ছিল। রৌদ্র কিন্তু এক চুলও নড়ল না। সে পাথরের মতো দাঁড়িয়ে তোরা সবটুকু রাগ আর আঘাত নিজের বুকে সইতে লাগলো। তোরা মারতে মারতে যখন একদম ক্লান্ত হয়ে পড়ল,
ঠিক তখনই রৌদ্র এক ঝটকায় তোরার দুই কবজি শক্ত করে ধরে ওকে নিজের শরীরের সাথে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরল। তোরার আগে টকটকে লাল হয়ে যাওয়া মুখটা এখন রৌদ্রের একদম কাছে। রৌদ্রের চোখের সেই দুষ্টুমি হাসিটা মুহূর্তেই মিলিয়ে গেল, সেখানে এক গভীর নেশালো আর মায়াবী চাহনি ফুটে উঠল। রৌদ্র খুব নিচু সরে তোরার ঠোঁটের একদম কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, বাপরে, এত রাগ আমার উপর! তোরা রৌদ্রের শক্তিশালী বাহু থেকে ছাড়া পাওয়ার জন্য জান প্রাণ দিয়ে ধস্তাধস্তি শুরু করলো। রাগে তার সারা শরীর রিরি করছে। সে রৌদ্রের হাতের উপর নিজের নখ বসিয়ে দেওয়ার চেষ্টা করতে করতে তীক্ষ্ণ গলায় বলল, ছাড়েন বলছি আমায়, একদম ছুবেন না আমাকে, ভালো হবে না কিন্তু বলছি। তোরার এই অগ্নিশর্মার রূপ আর ধমক শুনে রৌদ্র মোটেও ভয় পেল না। উল্টো তার ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটে উঠল। সে এক ঝটকায় তোরাকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে পরক্ষণেই আবার উল্টো করে দিল। তোরার পিঠ এখন রৌদ্রের বুকের সাথে ঠেকে আছে। রৌদ্র পেছন থেকে ওর কোমরে নিজের দুই হাত দিয়ে শক্ত এক বেষ্টনী তৈরি করলো, যাতে তোরা নড়াচড়া করতে না পারে। রৌদ্র তোরার কানের একদম কাছে নিজের তপ্ত মুখটা নিয়ে গেল। তার উষ্ণ নিঃশ্বাস তোরার ঘাড়ে লাগতেই তোরা শিউরে উঠল। রৌদ্র খুব নিচু আর নেশালো গলায় কানে কানে ফিসফিস করে বলল, তাই কি করবে ছোলে? শুনি একটু তোমার শাস্তির কথা। তোরা অপমানে আর রাগে ফুঁসতে ফুঁসতে দাঁতে দাঁত চাপলো। খুন করে ফেলবো একদম, আমার কথা ঠাট্টা মনে করবেন না। রুদ্র এবার উচ্চ স্বরে হেসে উঠল। হাসির চোটে তার বুকটা তোরার পিঠের সাথে কাঁপতে লাগলো। সে তোরাকে আরো নিবিড়ভাবে জড়িয়ে ধরে তোরার ঘাড়ে নিজের থুতনিটা রাখলো। এক অদ্ভুত মায়ার সুরে সে ফিসফিস করে বলল, তাই সত্যি মারতে পারবা আমায়? এতটা পাষাণ বাবুর আম্মু হতে পারবে তো যে বাচ্চা পৃথিবীতে আসার আগেই তাকে এতিম করে দিবে? রৌদ্রের এই আবেগী কথায় তোরার ভেতরটা যেন একটু নরম হলো, কিন্তু তার অভিমান তো কমবার নয়। সে এবার অভিমান ধরা গলায় গাল ফুলিয়ে বলতে লাগলো, আপনি কেমন মানুষ? আপনি আমাকে একটা গিফটও দিলেন না। খুব দামি কিছু দিতে হবে, দামি কিছু হতে হবে তেমন তো না। ছোট্ট একটা জিনিস দিলেও তো মনকে বোঝাতাম যে আপনি কিছু দিয়েছেন। আসলে গিফটটা বড় কথা না, কিন্তু সব থেকে কাছের মানুষ যখন কিছু দেয় না, তখন খুব খারাপ লাগে, এইটাই বড় কথা। আর আপনি আমার অভিমানটাও বুঝতে পারছেন না, এই বুঝি আমার প্রতি আপনার ভালোবাসা। তোনার কথাগুলো শুনে রৌদ্রের হাসি খুশি মুখটা শান্ত হয়ে এলো। সে এবার পুরোপুরি নিশ্চিত হলো যে তার বউয়ের অভিমানটা ঠিক কোন জায়গায় গিয়ে ঠেকেছে। সে আলতো করে তোরার গালে একটা পাপ্পি খেয়ে আদুরে গলায় বলল, ওহ আচ্ছা, আমার বাবুর আম্মুর বুঝি এই জন্য আমার উপরে এত রাগ? মনে মনে আমাকে একদম ভিলেন বানিয়ে ফেলেছ, তাই না? তোরা কোনো উত্তর দিল না, মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে রইল। রৌদ্র এবার তোরাকে নিজের বাঁধন থেকে ছেড়ে দিয়ে একদম সিরিয়াস মোডে চলে আসলো। তোরা কিছু বোঝে ওঠার আগেই রৌদ্র আলমারি থেকে কাছে গিয়ে সব থেকে ওপরের তাক থেকে একটা ফাইল বের করে আনলো। সে একটা কলম আর ফাইলটা নিয়ে তোরার সামনে এসে দাঁড়ালো। ফাইলটা খুলে তোরার চোখের সামনে ধরে একটা নির্দিষ্ট জায়গা দেখে গম্ভীর গলায় বলল, সাইন করো এখানে। তোরা অবাক হয়ে ফ্যাল ফ্যাল চোখে রৌদ্রের দিকে তাকালো। সে বুঝতে পারছে না হুট করে এই মাঝরাতে কিসের সই নিতে চাইছে রৌদ্র। তার বুকের ভেতরটা দূর দূর করতে লাগলো। তোরাকে সাইন করতে না দেখে রৌদ্রের চল শক্ত হয়ে উঠল। সে ফাইলের ওপর আঙ্গুল দিয়ে চাপ দিয়ে আবারও বেশ গম্ভীর গলায় বলল, কি হলো, শুনতে পাও নাই? আই সেড সাইন দ্য পেপার রাইট নাও। রৌদ্রের এই আকস্মিক রুক্ষ আচরণে তোরা একদম ভেবাচাকা খেয়ে গেল। যে মানুষটা একটু আগে তাকে বাবুর আম্মু বলে আদরে ভাসিয়ে দিচ্ছিল, সে হুট করে এমন হুকুম দিচ্ছে কেন? তোরা কিছু বুঝতে না পেরে কাপা গলায় বলল, কিসের কাগজ এটা? হঠাৎ সাইন করতে বলছেন কেন? রৌদ্র এবার তোরা চোখের দিকে সরাসরি তাকিয়ে অত্যন্ত হিমশীতল কণ্ঠে বলল, তোমার বাবার যা যা সম্পত্তি আছে তা তুমি আমাকে দিয়ে দিচ্ছ, সেই হস্তান্তরের কাগজ এটা। সাইন করো তাড়াতাড়ি। তোর শরীর অপমানে রিরি করে উঠল। রৌদ্র তাকে এভাবে সস্তায় পরীক্ষা করছে। রাগের মাথায় হিতাহিত জ্ঞান হারিয়ে তোরা মুহূর্তের মধ্যে রৌদ্রের হাত থেকে কলমটা ছিনিয়ে নিল
এবং খসখস করে কাগজে সই করে দিল। সই করার সাথে সাথে রৌদ্রের ঠোঁটে এক পৈশাচিক নয়, বরং অত্যন্ত তৃপ্তির এক মায়াবী হাসি ফুটে উঠল। সে কোনো কথা না বলে ফাইলটা পরম যত্নে আলমারিতে তুলে রাখলো। তোরা আর সেখানে এক সেকেন্ডও দাঁড়াতে পারলো না। কান্নার বেগ সামলাতে না পেরে সে সোজা ব্যালকনিতে গিয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর তুরার কাঁধে খুব নরম আর মিহি কিছু একটা স্পর্শ অনুভব হলো। কেউ যেন আলতো করে সুরসুরি দিচ্ছে। তোরা ভাবলো রৌদ্র হয়তো মান ভাঙ্গাতে ছলাকলা করছে। সে অভিমানে মুখটা আরো ঘুরিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, ভালো লাগছে না আমার, একা থাকতে দিন আমাকে। কিন্তু সেই সুরসুরি বন্ধ হলো না, বরং স্পর্শটা কেমন যেন অদ্ভুত, তুলতুলে আর ভিজে ভিজে। তোরা এবার খটকা খেলো। মানুষের আঙ্গুলটা এত নরম হতে পারে না। সে ধীরে ধীরে ঘাড় সামান্য বাঁকিয়ে কাঁধের দিকে তাকাতেই তার চোখ একদম ছানা বড়া। তার কাঁধে বসে আছে এক অপূর্ব সুন্দরী দুধে আলতা মেশানো গায়ের রঙের এক বিদেশি পার্সিয়ান বিড়াল। বিড়ালটার গায়ের পশম এতই সাদা আর মিহি যে মনে হচ্ছে একদলা সাদা মেঘ কেউ তার কাঁধে বসিয়ে দিয়েছে। বিড়ালটার চোখ দুটো নীল মণির মতো উজ্জ্বল, যা চাঁদের আলোয় হীরের মতো চিকচিক করছে। ছোট ছোট গোলাপি নাক আর তুলতুলে গাল দুটো এতটাই কিউট যে দেখলে আদর করতে ইচ্ছে হচ্ছে। তোরা মন্ত্রমুগ্ধের মতো বিড়ালটাকে নিজের দুই হাতে তুলে নিল। বিড়ালটার গলায় একটা লাল মখমলের বেল্ট বাঁধা, যাতে একটা গোল সোনা রূপালি মেডেল ঝুলছে। মাথায় ছোট ছোট দুটো ব্যান্ড লাগানো। বিড়ালটা মিউ মিউ করে তোরার বুকের সাথে লেপটে যেতেই তোরার সব রাগ যেন কর্পূরের মতো উড়ে গেল। বিড়ালটার নীল চোখের সেই মায়াবী চাহনি আর রাজকীয় অবয়ব দেখে তোরা বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেল। তোরা মুহূর্তে তোরা খুশিতে একদম আত্মহারা হয়ে গেল। রুদ্রের ওপর থাকা পাহাড় সম অভিমান যেন এক নিমিষে কর্পূরের মতো উড়ে গেল। সে বিড়ালটাকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে তার নরম তুলতুলে পশমে মুখ ঘষতে লাগলো। বিড়ালটাও যেন খুব চেনা আবেশ পেল। সে তোরার ওম পেয়ে পরম শান্তিতে তোরার বুকে মাথা নুইয়ে চোখ বুজে ফেলল। তোরার এই বাঁধ ভাঙা খুশির মাঝেই পেছন থেকে সেই পরিচিত গভীর আর মাদকতাময় পুরুষালী কণ্ঠ ভেসে এলো, কি আমার মহারানীর পছন্দ হয়েছে? রুদ্রের কথা শুনে তোরা চট করে পেছনে তাকিয়ে দেখলো রুদ্র দরজায় হেলান দিয়ে বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে। তার ঠোঁটের কোণে সেই চিরচেনা বিজয়ী হাসি। তোরা এখন জলের মতো পরিষ্কার বুঝতে পারছে রুদ্রই এই ছোট্ট জাদুকরী প্রাণীটাকে এনে চুপি চুপি ওর কাঁধে বসিয়ে দিয়েছিল। তোরা বিড়ালটার দুধ সাদা গলার ভাঁজে নিজের নাক ডুবিয়ে আদরে ভঙ্গিতে ফিসফিস করে বলল, খুব। আমি ভাবতেও পারিনি আপনি আমাকে এত সুন্দর একটা গিফট দেবেন। আর বিড়ালটা যে এত কিউট, আর আমি সত্যি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। রুদ্র ধীর পায়ে তোরার একদম কাছে এসে দাঁড়ালো। বিড়ালটার সেই মোহনীয় নীল চোখের দিকে তাকিয়ে সে সগর্বে বলল, ভাষা হারানোরই কথা। সুইজারল্যান্ডের পুরো ক্যাট হাউসের মধ্যে এই বিড়ালটাই ছিল সব থেকে সেরা, রাজকীয় আর আদুরে। এর স্বভাব খুব শান্ত, কামড় দেওয়া বা নখ দিয়ে খামচি দেওয়ার মতো অভদ্রতাও জানেই না। শুধু একটা পচা স্বভাব আছে, পছন্দের মানুষের শরীর চেটে দেওয়া। তোরা বিড়ালটার মাথায় আলতো করে হাত বুলাতে বুলাতে খিলখিল করে হেসে উঠল। বিড়ালটা তখন তার হাতের তালুতে মিহি করে নাক ঘষছে। তোরা মুগ্ধ নয়নে বিড়ালটার দিকে তাকিয়ে বলল, আসার পর থেকেই আমার ঘাড় চেটে দিচ্ছিল। ওরে আল্লাহ, কি যে কিউট এটা, একদম পুতুলের মতো দেখতে, দেখলেই আদর করতে ইচ্ছে করছে। রৌদ্র এবার তোরার আরও কাছে সরে এসে ওর কোমর জড়িয়ে ধরল। তোরার কানের একদম কাছে মুখ নিয়ে তপ্ত নিঃশ্বাসে ফিসফিস করে বলল, শুধু কি ওকে আদর করবে যে? এত কষ্ট করে যে এতগুলা দেশ পার করে এনে দিল, তাকে আদর করবে না? রৌদ্রের কথায় তোরা খেলখেল করে হেসে উঠল। বিড়ালটার তুলতুলে শরীরে মুখ ঘষতে ঘষতে সে দুষ্টুমি করে বলল, আপনি কি ওর মতো কিউট যে আপনাকে আদর করব? দেখুন তো ও কতটা কিউট আর আপনি কতটা খিটখিটে। রৌদ্র এবার মুখটা পুঁটি মাছের মতো হাড়িপোনা করে অভিমানী সুরে বলল, ও আচ্ছা, তার মানে আমি এখন পচা হয়ে গেলাম, আমি একদমই কিউট না? তোরা বিড়ালটার মাথায় আঙ্গুল দিয়ে বিলি কাটতে কাটতে রৌদ্রকে জ্বালানোর জন্য মুখ টিপে হেসে বলল, একটুও না,
আপনি বরং বিড়ালটার সিকিউরিটি গার্ড হতে পারেন। রুদ্র এবার আর কোনো রসিকতা করল না। তার চোখের চাহনি মুহূর্তেই বদলে গেল। সে অত্যন্ত গম্ভীর আর গভীর তৃষ্ণা নিয়ে তুরার চোখের মনির দিকে তাকিয়ে খুব শান্ত অথচ ধারালো স্বরে ডাকলো, তোরা আমার দিকে তাকাও। রৌদ্রের গলায় হুট করে এমন কর্তৃত্ব আর গভীরতা শুনে তোরা ভেতর থেকে কেঁপে উঠল। তার হাতের বিড়ালটাও যেন এই নিস্তব্ধতা অনুভব করে স্থির হয়ে গেল। তোরা কোনো মতে নিজের কম্পিত পলক জোড়া তুলে ধীরে ধীরে রৌদ্রের আগুনের মতো জল চলে চোখের দিকে তাকালো। রৌদ্র এক দৃষ্টিতে তোরার চোখের দিকে তাকিয়ে সম্মোহনী কণ্ঠে বলল, আজকে তোমার কাছে একটা জিনিস চাইবো, দিবে? রৌদ্রের কণ্ঠের সেই অদ্ভুত আকুতি আর গাম্ভীর্য দেখে তুরার বুকের ভেতরটা দুরু করতে লাগলো। সে বুঝতে পারছে না রৌদ্র ঠিক কী চাইতে যাচ্ছে। রৌদ্রের চোখে তখন এক অন্যরকম নেশা, যা তোরাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। তোরাকে নিরুত্তর থাকতে দেখে রৌদ্র আরও খুব নরম কিন্তু গম্ভীর গলায় বলল, কি হলো বলো, দিবে? তোরা এবার ঘাবড়ে গিয়ে একদম কাঁপা কাঁপা গলায় কোনো মতে বলল, বলেন। রৌদ্র এবার তোরার আরও এক ধাপ কাছে এসে দাঁড়ালো। ওর দু চোখে এক বুক আশা নিয়ে বলল, আমি চাই তুমি আমাকে তুমি করে ডাকো। এই ছোট আবদারটাই তোমার কাছে, তুমি কি এটা রাখবে? কথাটা শোনা মাত্রই তোরা লজ্জায় আর আড়ষ্টতায় মুহূর্তেই মাথা নিচু করে ফেলল। কি বলবে সে ভেবে পাচ্ছে না। বিড়ালটা তখন হঠাৎ তার লম্বা লোমশ লেজ দিয়ে তোরার কাঁধে আলতো করে আছাড় মারছে। আর বিড়ালটার লেজের সেই সুরসুরিতে তোরা বারবার কেঁপে উঠছে। রৌদ্র তোরাকে আবারও এমনভাবে নিশ্চুপ থাকতে দেখে দীর্ঘশ্বাস ফেলল। সে এবার ব্যালকনির রেলিং ধরে শূন্য আকাশের দিকে তাকে খুব উদাস গলায় বলল, তোমাকে আমি জোর করব না তোরা, তুমি যদি না পারো তবে টাকার দরকার নেই। রৌদ্রের কণ্ঠের এক অদ্ভুত বিষণ্ণতা। তোরা ধীরে ধীরে চোখ তুলে রৌদ্রের দিকে তাকালো। দেখলো রৌদ্র আকাশের দিকে তাকিয়ে আছে। ওর চল শক্ত হয়ে আছে, দেখেই বোঝা যাচ্ছে সে খুব অভিমান করেছে। এই প্রথম তোরা রৌদ্রের চোখে মুখে ওর জন্য এমন গভীর অভিমান দেখলো। যে মানুষটা সব সময় শাসনের আড়ালে তাকে আগলে রাখে, সেই মানুষটা ছোট্ট একটা আবদার করে গুটিয়ে গেছে। তোরার মনের ভেতরে থাকা সব জড়তা যেন এক পলকে ধুয়ে গেল। সে বিড়ালটাকে এক হাতের সামনে নিয়ে সাহস সঞ্চয় করলো। তারপর ঠোঁটের কোণায় এক চিলতে মায়াবী হাসি ফুটিয়ে খুব নিচু স্বরে কিন্তু স্পষ্ট করে ডাকলো, রৌদ্র শুনছো? শুনছো? তোরা তাকে তুমি করে ডাক দিল। রৌদ্র যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারল না। সে ঝট করে মাথা ঘুরিয়ে তোরার দিকে তাকালো। রৌদ্রের চোখে মুখে তখন এক আকাশ সমান আনন্দ। সে খুশিতে যেন একদম আত্মহারা হয়ে গেল। তার মতো শক্ত হৃদয়ের মানুষটাও এই মুহূর্তে আবেগে টলমল করছে। সে কাঁপা কাঁপা গলায় অবিশ্বাসের সুরে আবার জিজ্ঞেস করলো, কি 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 বললে তোরা? প্লিজ আর একবার বলো, আর একবার ওই নামে ডাকো আমায়। তোরা এবার একটু দুষ্টুমি মেশানো হাসি দিয়ে মুখ টিপে বলল, কেন, কানে বুঝি কম শোনো? একবার বলছি তো ব্যাস। রুদ্র এবার আর দূরত্ব বজায় রাখতে পারল না। সে এক পায়ে গিয়ে সে তোরার কোলে ওই তুলতলে বিড়ালটা থাকা অবস্থাতেই চোরাককে জড়িয়ে ধরল। বিড়াল মাঝখানে পড়ে একটু মিউ মিউ করে উঠল, কিন্তু রৌদ্রের সেদিকে খেয়াল নেই। সে তোরার কাঁধে মুখ গুজে দিয়ে খুব আবেগঘন গলায় বলল, না রে পাগলি, হঠাৎ এত খুশি হয়ে গিয়েছি যে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। মনে হচ্ছে কোনো সুন্দর স্বপ্ন দেখছি। তুমি আমাকে তুমি বলে ডাকবে, এটা শোনার জন্য আমি যে কতদিন ধরে অপেক্ষা করছিলাম তা তুমি জানো না। রৌদ্রের গলার স্বরে এক অদ্ভুত প্রশান্তি তোরা অনুভব করলো। রৌদ্রের বুকের ধুকপুকানিটা কত দ্রুত চলছে। রৌদ্রের এই ভালোবাসা আর পাগলামি দেখে তোরার নিজেরও খুব সুখ সুখ লাগছে। সে বুঝতে পারলো শুধুই একটা তুমি ডাক এই মানুষটাকে কতটা পূর্ণতা দিতে পারে। তোরা কিছু বলল না, শুধু আবেশে চোখ বুজে চুপ করে দাঁড়িয়ে রইল। রৌদ্রের এই নিবিড় আলিঙ্গনে পৃথিবীর সব সুখ যেন আজ এই ব্যালকনিতে এসে জমা হয়েছে। কিন্তু তাদের এই রোমান্টিক মুহূর্তের মাঝখানে পড়ে বেচারা বিড়ালটা একদম চিপায় পড়ে গেল। বিড়ালটা অক্সিজেনের অভাব বোধ করতেই হঠাৎ করে বেশ জোরে এক করুণ স্বরে মিউ করে উঠল। বিড়ালটির সেই আর্তনাদ শুনে রৌদ্রের হুঁশ ফিরল।
সে সাথে সাথে তোরাকে ছেড়ে দিয়ে একটু অপ্রস্তুত হয়ে দুপা পিছিয়ে গেল। বিড়ালটা এবার যেন হাঁপ ছেড়ে বাঁচল এবং তোরার কোলের ওপর দাঁড়িয়ে মাথা ঝাঁকিয়ে নিল। রুদ্র আর তোরা দুজনেই একে অপরের দিকে তাকালো। তোরার গাল দুটো লজ্জায় আর হাসিতে রাঙা হয়ে উঠেছে, আর রৌদ্রের মুখ লেগে আছে এক চিলতে অপরাধবোধ মেশানো মিষ্টি হাসি। মুহূর্তের দুজনের মাঝখানের গাম্ভীর্যটা ধুয়ে মুছে গেল, আর তারা একে অপরের কাণ্ড থেকে খিলখিল করে হেসে উঠল। ব্যালকনির নিস্তব্ধতা তাদের সেই প্রাণখোলা হাসির শব্দটা যেন একটা মধুর সুর তৈরি করলো। চলবে, গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গেই থাকার জন্য।